বাছাই কমিটি নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে তাদের চোখে যোগ্য, দক্ষ, নিরপেক্ষ ব্যক্তিদের নাম চাইবার পর থেকেই দেশের দুই বৃহত্তম দল ক্ষমতাসীন আওয়ামী লীগ আর সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপি এ নিয়ে দ্বিধায় পড়েছে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর বাসভবনে সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। রাষ্ট্রপতির পছন্দের উপরেই সর্বাত্মক আস্থা রেখে আসার পর এখন পছন্দের নাম দিলে শুধু শুধু রাজনৈতিক বিরোধী পক্ষকে ওই ব্যক্তিদের বিতর্কিত করার সুযোগ দেওয়া হবে এমন যুক্তিতে গত দুদিন ধরে সার্চ কমিটিতে নাম দেওয়ার বিপক্ষে বলে আসছেন দলটির বেশ কয়েকজন নেতা। বিস্তারিত প্রস্তাব দেওয়ার পরেও তা আমলে না নিয়ে রাষ্ট্রপতির গঠিত বাছাই কমিটির বিষয়ে বিএনপি আপত্তি তুললেও গতকাল রাতের পর আজ রাতেও এই নামের তালিকা নিয়ে আলোচনায় বৈঠকে বসার কথা বিএনপির শীর্ষ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির। আর আজ বিকেলে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে নিশ্চিত করা হয়েছে নির্বাচন কমিশনার হিসেবে তাদের পছন্দের ব্যক্তিদের নামের তালিকা দেবে 20 দলীয় জোট। সার্চ কমিটি এরই মধ্যে দেশের 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে পরামর্শ করতে বৈঠক করেছে। তবে আইন যেমন সার্চ কমিটির বেছে দেওয়া সুপারিশ মোতাবেকই নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে বাধ্য করে না, তেমনি গত দফার বাছাই কমিটির সুপারিশ বা এবারের বাছাই কমিটি গঠন প্রক্রিয়া বিবেচনা করলে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব বা তালিকায় যে সর্বোচ্চ গুরুত্ব পাবে তার কোনো নিশ্চয়তাও পাওয়া যায় না। এ অবস্থায় নামের তালিকা নিয়ে এই যে তোড়জোড়, তারই বা তাৎপর্য কি? এসব নিয়ে আলাপ করতে রাজকাহন স্টুডিওতে আছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি আব্দুল ওয়াদুদ দারা এমপি আপনাকে দিয়ে শুরু করি যে মানে নাম গতবার আপনারা দিলেন, এবার নাম দিতে আপনাদের মানে এটা নিয়ে এত মানে চিন্তায় কেন, আপনারা এত দ্বিধায় কেন আওয়ামী লীগ, আপনার কি মনে হয়? ধন্যবাদ বিজ্ঞ আলোচক, দর্শক শ্রোতা এবং আপনাকে। আসলে দ্বিধার কিছু নেই। বিষয়টি হলো বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বের একটি বড় দল, মহাজোটের বড় দল। সেই জন্যে বাংলাদেশ আওয়ামী লীগকে নানা ধরনের রাজনৈতিক স্থিতিশীলতার কথাটা ভাবতে হচ্ছে বলে আমার মতামত। দল আমাদের নেতা সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কি সিদ্ধান্ত নেবেন সেটি তো অন্য প্রসঙ্গ, কিন্তু আমার ব্যক্তিগত মতামত এমনই যে আমার দলের সর্বোচ্চ নীতি নির্ধারক মণ্ডলী তারা ভাবছে যে আমরা যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এবং আমরা বলে এসেছি যে মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপরে আমাদের পূর্ণ আস্থা থাকবে, তো সেই আস্থার জায়গা থেকে যদি আমরা কিছু মানুষকে এখনই নাম দেই, আর রাজনৈতিকভাবে বিএনপির তো একটি নেগেটিভ অ্যাটিটিউড বরাবরই রয়েছে, এমনকি তারা যে কাজগুলি কখনোই করতে পারেনি এবং যেগুলো রাষ্ট্রের অনুকূলে অনেক ভালো কাজ আওয়ামী লীগ করছে বলে প্রতীয়মান হচ্ছে, বাংলাদেশের জনগণ সেটা বিশ্বাস করছে এবং তারা সচক্ষে অবলোকন করছে, সেই ধরনের সিদ্ধান্তগুলোকে বিএনপি বরাবরই নেগেটিভ অ্যাটিটিউডে দেখছে। তো এখন আমরা যদি অনেক ভালো মানুষের নাম তালিকার মধ্যেও জুড়ে দেই, তো সেই ক্ষেত্রে তারা হয়তো আরেকটি রাজনৈতিক কোনো সুবিধা নেওয়ার জন্য কোনো বিপক্ষতা করে কিনা সেটি একটি ভাবনায় থাকতে পারে। তবে আমি মনে করি আবার এরকম কোনো কিছু ভাবনায় নাই তো যে সবাই নাম টাম দিক, কিন্তু শেষ পর্যন্ত তো আপনারা যেই নাম চাইবেন সেই নামের নির্বাচন কমিশন গঠন করা আপনাদের পক্ষে সম্ভব না। এমনটি বাধ্যবাধকতা নেই যে মাননীয় প্রধানমন্ত্রী অথবা বাংলাদেশ আওয়ামী লীগ যেটি দিবে সেটি করতে মহামান্য রাষ্ট্রপতি বাধ্য অথবা সংবিধানগতভাবে উনি করবেন, এমনটি তো নয়। সংবিধানগতভাবে অবশ্য প্রধানমন্ত্রী চাইলে উনি বাধ্য না, যদি সংবিধান মতো প্রধানমন্ত্রী চাইলেই যদি বলে যে এই নামটি দেন, সেটিও মহামান্য রাষ্ট্রপতি নিশ্চয়ই তার নীতি নির্ধারণী এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে একটি অভিজ্ঞতা এবং তার উপরে অর্পিত দায়িত্ব নিশ্চয়ই সঠিকভাবে পালন করবে, এমনটা আমি বিশ্বাস করতে চাই এবং আমি বিশ্বাস রাখি। কিন্তু একটি বিষয় হলো বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববৃহৎ দল এবং এই দলটির নেতৃত্বে কিন্তু আজকে এই বাংলাদেশে এত দূর পর্যন্ত আসা, মাঝে কখনো কখনো বিভিন্নভাবে মোল্ড হয়ে রাজনীতি অন্যদিকে যাওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, আল শামসের বিরুদ্ধে, খুনি হত্যাকারীদের বিরুদ্ধে, এটা তো সত্য। সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক দায়িত্ব নিয়েই কাজ করতে হয়, আর যারা দায়িত্ব নিয়ে কাজ করে তাদের সমালোচনা করার জায়গাগুলো অনেক ক্ষেত্রে হয়। যেমন আছে না যে অনেক বলে না বোবার কোনো শত্রু নেই, কারণ বোবা তো কথাই বলতে পারে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে, জনগণের কাজ করে, জনহিতকর কাজ করে, স্বাধীনতা সার্বভৌমত্ব আফোল্ড করে, সেই জন্য হয়তো বা সমালোচনার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে। গণভবনে বৈঠক চলছে, হয়তো আমাদের অনুষ্ঠান চলতে চলতে আমরা খবর পাবো যে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত। তৈমুর আলম খন্দকার,
মানে বিএনপি প্রধান খালেদা জিয়া 18 নভেম্বর যে রূপরেখা দিলেন নির্বাচন কমিশন গঠনে, তাতে বিএনপি প্রধানের প্রস্তাবেই ছিল যে বাছাই কমিটি গঠনের পর প্রত্যেক রাজনৈতিক দলের কাছ থেকে নাম নেওয়া হোক। তো নাম চাইবার পরে বিএনপির এই যে 2 দিন ব্যাপী বৈঠক, গতকালের বৈঠক হলো, সাংবাদিকদের স্পষ্টত কিছু জানানো হলো না, মুলতবি করা হলো। আজকে সেই বৈঠক, মাঝখানে অবশ্য আবার জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে গিয়ে সিদ্ধান্ত হলো। আসলে কি মানে জোট সঙ্গীদের মতামত নেওয়ার জন্য অপেক্ষা করছিল বিএনপি? বিষয়টা হলো বিএনপিকে তো অনেক চিন্তা ভাবনা করে এগোতে হয়, আর সার্বিক বিষয়টা নির্ভর করতেছে আস্থার উপর। প্রথম কথা হলো যে এই সার্চ কমিটি গঠন করার কোনো সাংবিধানিক কোনো বিধান নেই। তারপরে দাবিটা কেন উঠতেছে? দাবি তো বিএনপি প্রধানের প্রস্তাবও করেছে, বিএনপি প্রধান আইনের বিপক্ষে। বলতেছি আইনের বিপক্ষে না, মানে এবার মানে যেটা আপনারা সংসদে আইনটা কি, আইনটা হলো যেটা জনগণের কল্যাণের জন্য সেটি। আজকে আসার সময় এই যে মেট্রোপলিটন পুলিশ এর গেটের সময় একটা দেখলাম, তারা লিখছে যে আস্থা। তাদের একটা উদ্দেশ্য হলো যে আস্থা, জনগণের আস্থায় তারা থাকতে চায়। কেন থাকতে চায়? যেহেতু তারা আস্থাহীনতায় আছে পুলিশ। এখন প্রশ্ন হলো যে পুরো সরকারের ব্যবস্থাটা, নির্বাচনী ব্যবস্থা, সবকিছু মিলায় এখন জনগণের আস্থাহীনতায় আছে। এটা যদি ব্যাখ্যা দিতে যাই তবে আলোচনা হবে না, ওই ব্যাখ্যাই চলবে। এই জন্যই বিএনপির উপরে বারবারই প্রত্যেকটা বিষয়ে তো বিএনপিকে দোষারোপ করা হয়। বিএনপি যদিও একটা মুক্তিযোদ্ধার দল, বিএনপি স্বাধীনতা ঘোষকের দল, যা তিনি এর প্রতিষ্ঠাতা, এবং এটা প্রমাণিত যে বিএনপি কোনো সময় গণতন্ত্রকে হত্যা করে নাই। বহুদলীয় গণতন্ত্র সুযোগটা বিএনপি করে দিচ্ছে। এখনও এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় এবং বিএনপির এটাই দাবি। আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে, কিন্তু এখন ক্ষমতায় গিয়া এটাকে আবার গলা টিপে হত্যা করছে। এই অবস্থায় যেহেতু আস্থাহীনতার একটা ব্যাপার দাঁড়াইছে, সেখানে এই বিএনপির এই প্রস্তাবটা যুক্তিসঙ্গত যে আপনার সকল দলের, শুধু বিএনপিকে না, সকল দলের সাথে আলোচনা করেন, তাদের সাথে আলোচনা করে আপনি একটা নাম ঠিক করেন যারা নির্বাচন কমিশনটা গঠন করবে। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ নাম দিবে কি দিবে না, আর বিএনপি নাম দিবে কি দিবে না, সেটাও প্রশ্ন। আওয়ামী লীগের বিষয়টা আলাদা, কারণ আওয়ামী লীগের যিনি সভানেত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং অফিসিয়ালি এই রাষ্ট্রপতির কোনো কিছুই করার ক্ষমতা নাই until and unless there is a recommendation from the honorable prime minister. প্রধানমন্ত্রী সুপারিশ না করা পর্যন্ত তিনি শুধু কবর জিয়ারত করতে পারবেন। এছাড়া যেটা শাহাবুদ্দিন সাহেব যেটা বলছে, এটা আমি এটা রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলা তো এটা কন্টেমের মধ্যে পড়ে যায়। তো এটা আমি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কথাটা বলে গেছিল যে রাষ্ট্রপতির কাজ হচ্ছে কবর জিয়ারত ছাড়া অন্য কোনো কাজ নেই। তারপর রাষ্ট্রপতি, আপনার দলের এই কাজটা সম্পর্কে আপনার বিশ্লেষণ কি, যে বিএনপি যে নিজেরাই বলে এলো আগে যে রাজনৈতিক দলের কাছ থেকে নাম নিতে হবে, তারপরে নাম চাইবার পরে এই যে 2 দিন ধরে স্থায়ী কমিটির বৈঠক, এটা কি জোটের সঙ্গীদের সকলের কাছ থেকে, মানে অবশ্যই বিএনপি যেহেতু সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলকে যেহেতু রাষ্ট্রপতি ডাকেননি, কাজেই সেটা আপনাদের জোটে আলাপ করে কাকে ডাকলো কি ডাকলো না সেটা রাষ্ট্রপতির ব্যাপার। কিন্তু বিএনপির ব্যাপার, বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করে, যারা সংসদে ইতিপূর্বে নির্বাচিত হয়েছে, জনগণের ভোটে হয়েছে, সেই তাদের সাথে যেহেতু বিএনপি রাজনীতি করে, তাদের মতামতের একটা গুরুত্ব অবশ্যই আছে। আর যেহেতু এটা সার্বিক জাতীয় নির্বাচন, এবং এই জাতীয় নির্বাচনটা আপনি 2008 সালের নির্বাচনটা দেখেন, 2014 সালের নির্বাচনটা দেখেন। 2014 সালের নির্বাচন তো এটাকে যদি নির্বাচন বলতে হয় তবে সংবিধানের যে 65 ধারা আর্টিকেল 65 1 and 2 এটাকে এখন নাম দেওয়ার সিদ্ধান্ত নিল বিএনপি। আপনি এটা, আপনার কি মনে হয় যে এই নাম দেওয়াটা কার্যকরী হবে না হবে না, মানে এটা ভালো হলো না খারাপ হলো? এটা নির্ভর করে রাষ্ট্রপতির অ্যাডামেন্সির উপর, প্রধানমন্ত্রীর সদিচ্ছার উপর, তিনি এটা কিভাবে চান সেটার উপর। বিএনপি রাজনৈতিক চলমান প্রক্রিয়া হিসাবে বিএনপি চেষ্টা করবে তার সিদ্ধান্তকে আপিল করার জন্য এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার জন্য। এটাই বিএনপি চাচ্ছে। বিএনপি বলতেছে না যে আমার পছন্দ মতন দেন। এখন এই যে সার্চ কমিটিটা হলো, এই কমিটি হওয়ার পর শুধু বিএনপি না, অনেকে আস্থাহীনতায় পড়ছে। এই জন্য আস্থাহীনতায় পড়ছে যে যাদেরকে নাম দেওয়া হয়েছে তারা বিএনপি কি নাম দিয়েছিল না। বিএনপি এটা তো আবার কেউ বলছেন কোন নেতা আপনাদের বলেন নাম দিয়েছে, কোন নেতা বলেন না, আমি শুনি নাই। আর যাদের নামটা আসছে তাদের অনেকেই তো ধরেন সকলেই যোগ্য, কিন্তু তাদের যোগ্যতা এবং নিরপেক্ষতা এক জিনিস না।
নিশ্চয়ই, যোগ্যতা এবং নিশ্চয়ই। নিরপেক্ষতা এক জিনিস না। তারা নিরপেক্ষ থাকতে পারবেন কি পারবেন না এটা তাদের কর্মে বলে দেবে, রুহিন তাদের হোসেন রেজাল্টে প্রিন্স, বলে দেবে। আপনারা মানে নাম চাওয়ার পরেই বলে দিয়েছেন যে নাম দেওয়া রাজনৈতিক দলের কাজ না, কেন নাম দিলে অসুবিধা কি? না, ধন্যবাদ আপনাকে। দেখুন, নামের প্রশ্নটা আসছে কেন সেটাকে যদি বলি, যে এই যে সার্চ কমিটি করা হয়েছে, সার্চ কমিটির দায়িত্ব কি? একটা দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য মানুষদেরকে নিয়ে নির্বাচন কমিশন করা। এখন দেখুন, বিতর্ক যাতে না হয়, আমি একটু আওয়ামী লীগের বৈঠকটি মাত্র শেষ হয়েছে, তারাও নাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলি, তাহলে এখন দেখুন যে আমরা এইটা নিয়ে যাতে বিতর্ক না হয়, কারণ দক্ষ, গ্রহণযোগ্য এই ধরনের মানুষ যদি চাই, বিতর্কটা যত বেশি এড়ানো যায় সেটাই করা উচিত। আমরা শুরু থেকেই এটা মহামান্য রাষ্ট্রপতিকে বলেছিলাম যে আমাদের সংবিধানে যেহেতু আছে একটা আইন করা, আইন করে যদি আপনি সার্চ কমিটি করেন তাহলে এই আলোচনাটা কম হয়। আমি একটু উদাহরণ দিই, খালি একটু সরি, প্রসঙ্গক্রমে যাই। ধরেন যদি রাষ্ট্রপতি এবার আইনই করে ফেলতে পারতেন, রাষ্ট্রপতি বলতে সংসদ দিয়ে বা যা আছে, যে এইখানে প্রধান বিচারপতি বা তার প্রতিনিধি একজন হবেন, যদি এটা হতো যে মনোনীত আরেকজন হবেন, যদি হতো সাংবিধানিক পদের প্রতিনিধিরা হবেন, সাথে রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাহলে কিন্তু আমরা এইটা নিয়ে অত বেশি তর্ক বিতর্ক করতে পারতাম না। আমরা আইনি ভিত্তির জায়গাটা আনতে চাই এই জায়গা থেকে, এই একটি দিক। তাহলে এটা বোঝা গেল যে আইনটা কেন দরকার ছিল। আচ্ছা, আমি বাদ দিলাম, হয়নি, যেটা শুরু করলো। এখন বিষয়টা দাঁড়িয়েছে বাংলাদেশে, আমরা যখন 2017 সালে আলোচনা করছি, 90-এ আমরা যে ধারাটা ফিরিয়ে এনেছিলাম গণতন্ত্রের, যে তখন আমরা সবাই মিলে একজনকে মনোনীত করতে পেরেছিলাম। তারপরে আসলাম আমরা, তখন পর্বটা কি চললো, ওই সবাই মিলে একটা না করতে পারে, বড় দুই দলের উপরে নির্ভর ছিল, দুই দল নাম দিত, তার ভাগ বাটোয়ারা করে নেওয়া হতো, মানে তখন আস্থাটা চলে গেল দুই দলের বাইরে। এখন দুই দলের এমন জায়গাটা চলে গেছে যে টোটাল আস্থাহীনতাই পুরো সোসাইটিতে গ্রাস করে ফেলেছে। আমরা এই বিবেচনায় বলেছি যে যদি রাজনৈতিক দলগুলো এখন নাম দেয়, পরিস্থিতি দাঁড়িয়েছে, ধরেন সিপিপি 5টা নাম দিল, হয়তো তার মধ্যে কোনো নিরপেক্ষ ব্যক্তিও আছে, কিন্তু ওই লোককে যে আপনি বা কেউ বিতর্ক করবে না, কে বলবে? বলবো যে ও তো সিপিপি পন্থী নিরপেক্ষ লোক, কমিউনিস্ট পন্থী নিরপেক্ষ লোক। আমাদের ধারণা নাম দিলেই এরকম বলবে যে অমুক পন্থী নিরপেক্ষ, আওয়ামী পন্থী, বিএনপি পন্থী, তাহলে আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হবে। এটি হচ্ছে 1 নম্বর দিক। 2 নম্বর হচ্ছে সার্চ কমিটি। নির্বাচনে আপনাদের কোনো স্টেক নাই, মানে নির্বাচন বিএনপি আওয়ামী লীগের ব্যাপার, কারণ বিএনপি নির্বাচনে না গেলে আপনারা নির্বাচনে যাননি, মোটেই না, মানে এরকম এটা একেবারেই না। আপনার এই উপস্থাপনা একেবারেই কারেক্ট না, কারণ আমি একাধিকবার আপনার এই অনুষ্ঠানে বলেছি কেন আমরা ওই সময় নির্বাচন থেকে বিরত ছিলাম, যে সকলের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, এবং দুইটা দল। আপনি কোনো দায়িত্ব নিলেন না? না, কেন দায়িত্ব নেব না? আমি দায়িত্ব নিলাম না, বরঞ্চ আমি বলবো যে আমি অধিকতর দায়িত্ব নিয়েছি এই বিবেচনায়। ওই আবার নির্বাচনের কথা আসলেন বলে বলতে হচ্ছে, আমি খালি পয়েন্টটা তুলে রাখি। ওই সময় একদলীয় নির্বাচনের প্রচেষ্টা চলছিল, আর বিএনপি পুরো পরিস্থিতিকে এমন করছিল নির্বাচনের কোনো পরিবেশই ছিল না, সুতরাং দায়িত্বপূর্ণ অবস্থা থেকেই আমরা বিরত ছিলাম। এইটাই, মানে এটা কিন্তু এখন আমরা মনে করি সহজ বলেই কি মানে বিরত থাকা? এটা নির্বাচনে আপনি যদি বলেন সংসদীয় পদ্ধতি হোক, যে কোনো জায়গায় অংশগ্রহণ যেমন অবস্থা অনুযায়ী করতেও পারি, আমরা বিরতও থাকতে পারি। এবং মনে রাখা দরকার, আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা নির্বাচনকে মনে করি আমাদের আন্দোলনের পার্ট হিসাবে। অন্য দেশে এই ডিফারেন্সটা আছে, সুতরাং আমরা নির্বাচন ওই সিদ্ধান্ত নিই। যাই হোক, আমি যে আলোচনায় আপনি ছিলাম ওইখানে আসি। তাহলে সার্চ কমিটিতে আমরা মনে করি বরঞ্চ সার্চ কমিটি যারা করা হয়েছে ওনাদের প্রধান দায়িত্ব কি, ওনারা পরামর্শ করতে পারেন, অন টু অন কথা বলতে পারেন, আপনার সাথে কথা বলতে পারেন, রাজনৈতিক দলদের সাথে কথা বলতে পারেন, মানুষ খুঁজে বের করার জন্য, কারণ 10 জনের নাম দিতে হবে, তার মধ্যে একজন নারী বেঁধে দেওয়া হয়েছে, দেবেন, রাষ্ট্রপতি ঠিক করবেন 5 জনকে। এই দায়িত্ব ওনারা যদি পালন করেন, আমি বলেছি 2017-র প্রেক্ষাপটটা ভিন্ন হলে অন্য কথা ছিল, সেটাই আমাদের বিবেচনায় সবচেয়ে বেটার। বরঞ্চ রাজনৈতিক দলগুলো এটা আজকে বিবেচনা দেখেন কি হবে, যদিও আমরা এটা নিয়ে অত তর্ক করার পক্ষে না, কারণ আমরা চাই যে একটা ভালো কমিশন হোক, বরঞ্চ এই রাজনৈতিক দলগুলো নাম দেওয়ার মধ্য দিয়ে আর একটা নতুন বিতর্কের জন্ম দেবে কিনা সেই সন্দেহ আমাদের থেকে যাচ্ছে। এই বিবেচনায় শুধু এখন, এটা কিন্তু আমরা রাষ্ট্রপতিকেই বলে এসেছিলাম যে আমরা নাম দেওয়ার পক্ষে না, আমরা মনে করি যে আপনি একটা সার্চ কমিটি করেন আইনি ভিত্তি করে, এবং সার্চ কমিটি খুঁজে বের করুক, একটা গাইডলাইন হতে পারে, যেটা আজকে আমি দেখলাম এই বিশিষ্ট 12 জনের সাথে কথা বলার পরে যতটুকু টেলিভিশনের মাধ্যমে শুনলাম যে কোন ধরনের মানুষকে আমরা মনোনীত করব, নির্বাচিত করব, তার উপরে নির্ভর করে। সুতরাং এই বিবেচনা থেকে সিপিবি মনে করে যে এই ধরনের নাম আসলে, পলিটিক্যাল পার্টির কাছে আসলে এটা বরঞ্চ আরো বিতর্ক হবে, অগ্রহণযোগ্যতা বেড়ে যেতে পারে। এই জন্য আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমরা নাম দেওয়ার পক্ষে না।
আব্দুল ওয়াদুদ দারা এমপি, এই যে সার্চ কমিটি যেভাবে কাজ করছে, মানে কাজ করা শুরু করেছে, এবারের একটা বড় চমক হচ্ছে, এই প্রশ্ন আমি রুহিন হোসেন প্রিন্স আপনাকেও করব, কিন্তু মানে এবারের একটা বড় চমক হচ্ছে যে প্রসঙ্গ তুললেন রুহিন হোসেন প্রিন্স, বিশিষ্ট ব্যক্তিদের ডাকা, মানে এবং তাতে একরকমের দেখা যাচ্ছে যে যারা বাছাই কমিটিতে সদস্য হয়েছেন তাদের নিয়ে আসলে বিভিন্ন আপত্তি, তাদের দলীয় পরিচয়, এগুলো নিয়ে বিভিন্ন কথাবার্তার মধ্যে এই বিশিষ্ট ব্যক্তিদের ভেতরে আসলে একটা খুব মানে আকর্ষণীয় বৈচিত্র্য হাজির করা গেছে। যে সরকারের অপছন্দের ব্যক্তি আছেন, প্রধানমন্ত্রী পছন্দ করেন না এমন ব্যক্তি আছেন, তো এরকম বিভিন্ন ব্যক্তির মানে এটা তো কি একটা মানে আওয়ামী লীগ যে একটা অ্যাকোমোডেটিভ চেহারা দিতে চাচ্ছে তার একটা মানে প্রমাণ। নিশ্চয়ই আপনার কথার মধ্যেই এটা এসে গেছে ইতিমধ্যেই, কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 45-46 বছর হলো না। এর মধ্যে তো নিশ্চয়ই আমরা বাংলাদেশের সকলেই প্রত্যক্ষ করেছি, যারা আমরা জীবিত রয়েছে এবং আমাদের যাদের বয়স অন্তত 50-60-এর মতো এবং যাদের বয়স কম তারা বই পুস্তক থেকে পাচ্ছে এবং আমাদের থেকে কথাবার্তা শুনে পাচ্ছে অনেক বিজ্ঞ আলোচকদের কাছ থেকে। তো বাংলাদেশ আওয়ামী লীগের এবং জননেত্রী শেখ হাসিনার সবসময় একটা অ্যাকোমোডেটিভ একটা মেন্টালিটি আছে। সেটি শুধু রাজনীতির মধ্যে নয়, সেটি সমাজের উন্নয়ন বলেন, ডেমোক্রেসি বলেন, এমনকি জেন্ডার ইকুয়ালিটির মধ্যেও কিন্তু তার একটা অ্যাকোমোডেটিভ একটা মেন্টালিটি আছে, যেটা দিয়ে উনি বাংলাদেশকে আজকে যেমন নবনীতা চৌধুরী আমাদেরকে এত কোশ্চিন করছে, আমি মনে করি এগুলোরই একটা বহিঃপ্রকাশ, যে অ্যাকোমোডেশন, যে শুধু ডেভেলপমেন্টের মধ্যে নয়, শুধু রাজনীতির মধ্যে নয়, প্রত্যেকটা জায়গার মধ্যে অ্যাকোমোডেশনের একটি মেন্টালিটি জননেত্রী শেখ হাসিনা রয়েছে, যেটি কিনা জাতির জনক বঙ্গবন্ধু ছিল জন্যেই মোটেই অল্প কিছুদিনের মধ্যে 66 সাল থেকে একদম 70-এর মধ্যে গোটা বাংলাদেশের মানুষকে একটি জায়গায় আনতে পেরেছিলেন ওনার দৃঢ়তা দিয়ে, যে এই পাকিস্তান আর হবে না, এই পাকিস্তান চলবে না। সেরকম একটি জায়গায় শেখ হাসিনা আসতে চাচ্ছে প্র্যাকটিসের মধ্যে দিয়ে, কারণ কেউ কিন্তু ভাবে নাই যে আইন তো নাই। রুহিন হোসেন প্রিন্স বলল ভাই যে আইন তো নেই, কেউ ভাবে নাই, কিন্তু শেখ হাসিনা ভাবলো যে আইন করার তাগিদ কারণেই সবাই চায় ক্ষমতাটা আমাকে দিয়ে দেওয়া হোক, আমি যেন তেন ভাবে নেই, কেউ কখনো অস্ত্র আমি বলছি। সেই জন্যেই আমরা অন্তত একটি শুরু করলাম যে অ্যাটলিস্ট কিছু যেহেতু নেই, আমরা অন্তত পক্ষে একটি নিরপেক্ষতার জায়গাকে, অ্যাকোমোডেশনের একটি জায়গাকে পরিষ্কার করার চেষ্টাটা করলাম। একটি সার্চ কমিটি গতবারও করা হয়েছিল, এবারও করা হয়েছে, সেটি মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার বলে করা হয়েছে। এখন যে নামগুলো চাওয়ার প্রসঙ্গ আসছে, এখন আমাকে বললে তো নিশ্চয়ই আমি আমার লিনিং মানুষের নামটাই দিতে চাইবো, আমার অন্তর বলবে, কিন্তু আমি মনে করি যে আমার নেতা শেখ হাসিনা সেই জায়গা থেকে অনেকখানি দূরে আছে। উনি চাইবে যে, উনি কিন্তু এই ঘোষণাটা দিয়েছে যে বাংলাদেশ একটি আরো ইনক্লুসিভ, মোর ইনক্লুসিভ এবং মোর ট্রান্সপারেন্ট নির্বাচন বলেছেন। বাছাই কমিটি গঠনের আগে অবশ্য বলেছিলেন যে দলীয় কোনো লোক তারা চান না। নিঃসন্দেহে এখনো আমরা সেভাবে চাই না, কিন্তু তারপরেও হয় কি, যেমন বিএনপি তার যে প্রত্যেক দিনে যে কথার ডেভিয়েশন, এগুলো দেখলে কিন্তু আমাদের একটু ভয় লাগে, কারণ 2013 আমরা অবলোকন করেছি, তো 14 অবলোকন করেছি, তো সেটা একটু ভয় লাগে যে আসলে বিএনপি তারা কি চাচ্ছে। তারা একসময় তো বলে ফেললো যে গোলাম আজম অথবা নিজামি তো এরা হলো রাজবন্দী, এরা স্বাধীনতা বিরোধী নয়। এরকম একটা নেগেটিভ দিকে যায় কিনা সেই ভয়টা তো স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ এবং কর্মী হিসেবে আমাদেরও রয়েছে। আমি মনে করি নাম দেওয়ার অধিকার এবং নাম দেওয়ার প্রয়োজন হয়তোবা রয়েছে, তারা দেবে। যে দল দেবে না, যেমন প্রিন্স ভাইরা দেবে না, তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আওয়ামী লীগ হয়তো দেবে, সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি দেবে, আরো অনেকে দেবে। এখন মূল বিষয়টি হলো, এটি ডিপেন্ড করবে যে মানুষটির নাম ফাইনালি রাষ্ট্রপতি গ্রহণ করবেন এবং উনি যেটা দেবেন, ওই মানুষটি বিহাইন্ড দ্য মেশিন কি অ্যাক্টিভিটিস করবে। আজকে জানলাম উনি সাংঘাতিক নিরপেক্ষ, কিন্তু যখন প্লে করতে গেল তখন হয়তো উনি নিরপেক্ষতা রাখতে পারলো না, সেগুলো নির্ভর করবে পরে। মানে সেটাই, মানে সেই সময় নিশ্চয়ই মানে নির্বাচন কমিশনকে কতটুকু কাজ করতে দেওয়া হবে সেটা নিয়ে কথা হবে। এবং রুহিন হোসেন প্রিন্স এবং তৈমুর আলম খন্দকার, আমি আসলে আলোচনাটাকে ওই জায়গায় নিয়ে যেতে চাই, যেটা আব্দুল ওয়াদুদ দারা এমপি খুব পরিষ্কার করেই বললেন যে শেষ পর্যন্ত ব্যাপারটা তো রাষ্ট্রপতি কাকে বেছে নেবেন তাই। তো সেই প্রসঙ্গেই ফিরতে চাই রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। তৈমুর আলম খন্দকার, যে প্রশ্ন আব্দুল ওয়াদুদ দারা এমপিকে করছিলাম এবং তিনিও খুব প্রশংসা করছিলেন এই উদ্যোগের, যে বিশিষ্ট নাগরিকদের ডাকা, এটিকে কিভাবে দেখছেন? এবং দেখুন মানে এই যে মানে আওয়ামী লীগ মানে বাছাই কমিটি, যেটা মানে এই বাছাই কমিটি তো খুব নিরপেক্ষভাবে কাজ করছে, কারণ বিশিষ্ট ব্যক্তিদের ডাকছে, এমনকি যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রীর অপছন্দের, আওয়ামী লীগের অপছন্দের অনেককেও তো ডাকা হচ্ছে। জি, আমি মানে যেগুলো ওপেন সিক্রেট অপছন্দ। আমি এমপি মহোদয়ের একটা কথার সাথে একমত পোষণ করি, আর একটা হলো যে বিষয়ে দ্বিমত পোষণ করি। প্রথম কথা হলো যে নিরপেক্ষতা, একটা লোক নিরপেক্ষ কিনা, যোগ্যতা আর নিরপেক্ষতা এক জিনিস না।
সে তার কাজটা নিরপেক্ষভাবে করলো কিনা এটা প্রমাণ হবে তার কর্মটা সমাপ্তি হওয়ার পর। এবং আমরা আশাবাদী এই জন্য যে আমরা মনে করি যে তারা তাদের যোগ্যতাই প্রমাণ করবেন নিরপেক্ষ থেকে। আরেকটা কথা হলো যে এমপি মহোদয় বলছেন যে আওয়ামী লীগ খুব অ্যাকোমোডেটিভ, এটা কথা সঠিক না। আজকে যদি আওয়ামী লীগ অ্যাকোমোডেশন করতে পারত, আওয়ামী লীগকে বুঝতে হবে তারা যেভাবে হোক, নির্বাচিত হোক অনির্বাচিত হোক, তারা ক্ষমতায়, এদেশের প্রধানমন্ত্রী তারা। সেই জায়গায় তারা যদি একটু অ্যাকোমোডেটিভ হইতো তো কিন্তু জাতিটা এত আস্থাহীনতায় পড়তো না, এত কিছু হইতো না। আজকে আপনি দেখেন এই দলীয়করণের প্রশ্নটা এরকম হয়েছে যে একদম টপ টু বটম দলীয়করণ। প্রধান বিচারপতি নিজেও এই কথাটা গতকাল বলছেন যে আগে উপযুক্ত আইনজীবীদের এপিপি নিয়োগ করা হতো, এখন আওয়ামী লীগ যে প্যানেল তৈরি করে দেয় সে যোগ্যতা থাক আর না থাক তাকেই করা হয়। আজকে সিলেটে একটা অনুষ্ঠানে ছাত্র দলকে লাঠি এবং রামদা তলোয়ার নিয়ে দৌড়াইতেছে আক্রমণ করার জন্য। এটা দেখাচ্ছে যে ছাত্রলীগ দৌড়াচ্ছে তাদেরকে আক্রমণ করার জন্য। সব জায়গায় ছবিটা চলে আসছে, কিন্তু এই ওসি বলতেছে যে না এখানে কোনো ঘটনা ঘটে নাই। তো এখন ওসিও তো একটা যোগ্য ওসিও তো এখানে কি তার নিরপেক্ষ ভূমিকা পালন করলো? সে তো তার দলীয় লোকদের সমর্থন দিয়ে আসলো এবং এই ওসিরাই তো নির্বাচনটা করবে। এবং সেই ওসিদের নিয়ন্ত্রণ করার জন্য যদি ওই ধরনের পার্সোনালিটি লোক না দেওয়া হয় এবং যারা বুঝতে হবে যে এই জাতিটা যে আস্থাহীনতার মধ্যে পড়ে গেছে, আস্থাহীনতা ফিরে আনতে হবে, এটা যদি তারা মনে করে আপনি যে পরিস্থিতির কথা তুলে ধরলেন বা সবসময় যেটা বলেন আপনারাও যে এই পরিস্থিতিতে ধরুন দলীয় লোকের বাইরে বিশিষ্ট নাগরিকদের খুঁজে খুঁজে এনে তাদের মতামত নেওয়া, তাদেরকে সংশ্লিষ্ট করা, এইগুলো কি মানে একটা ইন্টেনশন কিনা যে বিষয়টিকে, যে বিষয়টা আমি আপনি বলি যে তাদেরকে একটু আবার ফ্রি ছেড়ে দিতে হবে তাদের নিজস্ব মত অনুযায়ী কাজ করার জন্য, নিজস্বভাবে কাজ করার জন্য। সেখানে যদি তারা এই যে তালিকাটা তৈরি করলো এটার মধ্যে যদি কোনো আনফেয়ারনেস না থাকে, ফেয়ারনেস থাকে, ওয়েল অ্যান্ড গুড, নাগরিক তো ডাকতেই পারে যে পলিটিক্যাল প্ল্যাটফর্মে তো আলোচনা আসতেছে, তারা আলোচনা করবে এবং যারা বিভিন্ন সংগঠন করে পেশাজীবী লোক তাদের ডাকতেই পারে, তারা আসবে এবং তারা মতামত যেটাই দেখ না দেখ। কিন্তু এখানে প্রশ্নটা হলো যে যারা ডাকার যে লিস্ট, এই লিস্ট প্রিপারেশনের ব্যাপারে যাতে নিরপেক্ষতা থাকে, সর্ব মাইন্ডেড, কে কোন মাইন্ডেড লোক এটা কিন্তু কথা বললেই বোঝা যায় এবং সবাই সবারটা জানে। আমরা তিনজন এখানে আসি, তিনজনের সাথে খুবই ভালো সম্পর্ক। আমি তো সেটাই বলছি, বিশিষ্ট ব্যক্তিদের তালিকাটা ভালো লাগে, অবস্থান থেকে তো শেষে সবাই জানে কে কোন চিন্তাধারার মধ্যে চলে। সেই হিসাবে যে যদি ওইভাবে তারা ফেয়ার থাকে তবে এটা ঠিকই আছে। আরেকটা বিষয় হলো যে সরকার যদি মনে করে বা যারা কাজটা করতেছেন তারা যদি মনে করেন যে বিএনপিকে উপেক্ষা করে তাকে আইসোলেটেড করে বা যেভাবেও ৯-৬ দেখায় ওই তাদের লোক দিয়া, সরকারি দলের লোক দিয়া এই সার্চ কমিটি কাজ করে যাবে, এটা হলো বিএনপিটা আইসোলেটেড করে, কিন্তু এখানে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে না। কারণ এই দেশের একটা ভেরি গুড পোরশন বিএনপিকে বিলং করে। আরেকটা বিষয় হলো এই কথা শেষ করে দিচ্ছে, সার্চ কমিটি যেই রিকমেন্ডেশন করুক বা এই যে সুধীজন বা বুদ্ধিজীবী সমাজ যারা যে রিকমেন্ডেশন যারা দেখ, বল কিন্তু কাছে, প্রধানমন্ত্রীর কাছে নিশ্চয়ই বলটা বলে প্রধানমন্ত্রীর কোর্টে। কারণ আর সুপারিশ ছাড়া এই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি কোনো কিছু করতে পারবে না, যেহেতু এই বিষয়ে কোনো আইন নাই। নিশ্চয়ই। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু পরে শুনতে চাই যে এই যে বিশিষ্ট ব্যক্তিদের প্রসঙ্গ আপনি তুলেছিলেন, এটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা, একটা প্রচেষ্টা মনে হচ্ছে কিনা যে সকলের মত অ্যাকোমোডেট করবার চেষ্টাকে? হ্যাঁ, আমি এটা একটু খালি আপনি বলি, আপনি উপস্থাপনায় যেটা বলছিলেন এই পয়েন্টে, যেটা আওয়ামী লীগের অ্যাকোমোডেশন, আমি আওয়ামী লীগের অ্যাকোমোডেশন দেখি না, এটা দেখি সার্চ কমিটি যারা হয়েছে তাদের অ্যাকোমোডেশন, এবং এটাকে আমি পজিটিভ আঙ্গিকে দেখি। কারণ এখানে আমরা দেখছি যে নানা মতের মানুষ, কিন্তু সোসাইটিতে তাদের নানাভাবে অবদান আছে এবং এই অবদানকে একেবারে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এবং সেই হিসাবে ওনাদের যে পরামর্শ চেয়েছেন সেটা আমি পজিটিভ দেখি। এবং আমি যদি বুঝে থাকি, আজকে বললাম যে টেলিভিশনের মাধ্যমে যতটুকু বুঝেছি,
শুনেছি, কারণ এখনো তো কথা হওয়ার সুযোগ হয়নি। ওনারা যেটা পরামর্শ আজকেও দিয়েছেন বা চান যে ব্যক্তি যাদেরকে ওনারা নামটা আনতে চান তারা কোন কোন যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার, এই ফ্রেমওয়ার্ক, এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য এটা আমি মনে করি খুবই একটু পজিটিভ দিক, এবং আমি জিনিসটাকে পজিটিভ দেখতে চাই। সার্চ কমিটি যদি এই ধরনের একটা পজিটিভ আঙ্গিকে আগায় তাহলে হয়তোবা ওনারা মানে কি বলবো, আমি মন্দের ভালো এখনো বলতে চাই, আমি ভালোই বলতে চাই যে ভালো মানুষগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টাটা করবেন, এইটুকুই। আর আমি এই জায়গায় আরেকটা পয়েন্ট একটু খালি বলতে চাই, ওই বিশিষ্ট জনরা বৈঠক থেকে বের হওয়ার পরে অ্যাডভোকেট সুলতানা কামালী যেমন বলছিলেন যে এটা তো কোনো গবেষণা করবার বিষয় নয় যে কিরকম লোক চাই, সবাই আমরা জানি আমরা কিরকম লোক চাই। তো মানে সেই প্রসঙ্গটিও আছে যে তারাও বলে এসেছেন নির্দলীয় যোগ্য নিরপেক্ষ লোক বাছাই করবার। আমার একটা ব্যক্তিগত বুঝ, যেটা জানি না এটা হবে কিনা, যেটা কিন্তু আগেও বলছিলাম যে যারা আছেন ধরেন 6 জন, তারা তো ব্যক্তিগত আপনাকেও তো জিজ্ঞেস করতে পারেন, বাড়ির কাউকেও জিজ্ঞেস করতে পারেন। এই যাদের সাথে কথা হলো তাদের সাথে বাইদা বাই ওইখানে যদি আনুষ্ঠানিকভাবে না হোক কোনো বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে কোনো নামগুলো চিন্তা করতে পারেন, কারণ একজনের মাথায় তো সব নাম থাকেও না, কারণ এখানে অনেক শিক্ষক অন্যরাও আছেন, বন্যরা আছেন, তাদের মাথায় তো পুরো সোসাইটি সব নামগুলো আছে, এমনও নাও হইতে পারে, কারণ এই অল্প সময়ের জন্য কথা বলা যায়, কিন্তু এই কথা বলার কিন্তু নাম নিয়ে কথা হয়নি, এইটাই। তবে ওইটা অন্যতম গুরুত্বপূর্ণ আমি মনে করি কোন ক্যাটাগরিতে হবে, কারণ আমি বলেছি যে সময় আমরা এইটা বলছি এটা কঠিন কাজ, এই একটা আছে। আরেকটা পয়েন্ট একটু বলি, কারণ এখানে আলোচনা এটা আসছে, দেখুন আমরা কথায় কথায় বলছি যে বল অমুকের কোটে তমুকের কোটে, সেটা কিন্তু সেই আলোচনার একটা পর্ব শেষ। এখনকার পর্ব হচ্ছে 10 জন সার্চ কমিটি প্রস্তাব করবেন এবং এই 10 জনের মধ্যে একজন নারী থাকতে হবে ন্যূনপক্ষে, একজন মধ্যে ন্যূনপক্ষে, বেশি হইতে পারে 10 জন হইতে পারে, সেটা অন্য আলোচনা। এবং আমি যদি বুঝে থাকি রাষ্ট্রপতি কিন্তু এই 10 জনের মধ্য থেকেই করবেন, এর বাইরে কিন্তু যাওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়। এটা কোনো সুযোগটা আলটিমেটলি নাই, এটা যত কথাই আমরা বলি না কেন, কারণ এইবারের পরিস্থিতি, এইবার এত নানা আঙ্গিকে আলোচনা হয়েছে, সুতরাং এইটা নাই। সুতরাং আমাদের আকাঙ্ক্ষা এই 10 জন অন্তত পক্ষে যে ওই ধরনের মানুষ খুঁজে বের করা হোক যারা কিছুটা আস্থা পাওয়া যায়। একটা প্রশ্ন করতে চাই যে বেগম খালেদা জিয়ার প্রস্তাবটি যদি আপনি দেখে থাকেন, তার প্রস্তাবে ছিল হচ্ছে কি যে সকল রাজনৈতিক দলের কাছ থেকে নাম নেওয়া এবং তারপর অভিন্ন নাম বাছাই করে রাষ্ট্রপতিকে দেওয়া। তো এখন সমীকরণটা মোটামুটি এরকম যে বিএনপির জোটের 20 দলীয় জোটের 7টি দল তারা চিঠি পেয়েছে নাম দেওয়ার জন্য, আর আওয়ামী লীগের 6টি দল, আওয়ামী লীগ সহ 6টি দল ডাক পেয়েছে, আর জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ সহ 6টি দল ডাক পেয়েছে নাম দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে অভিন্ন নাম খুঁজে পাওয়ার তো মানে অনেকগুলো নাম, তো কাজে একটা অভিন্ন নাম তো 5টা পাওয়া যাওয়া উচিত। কিন্তু আমাকে যদি বলেন কতগুলো নাম আসলো, গসাগু করে একটা করলাম, ব্যক্তিগতভাবে এটা ঘোরতর বিরোধী আমি, এবং মনে করি এটা একটা ভুল পদক্ষেপ, মানে ওই চিন্তাটা ভুল পদক্ষেপ হবে। কারণ আমাদের দেখতে হবে একটা অভিন্ন নাম আসলো, কিন্তু লোকটি এরকম দায়িত্ব পালন করতে পারবে না, যদিও ভালো মানুষ দিলে দায়িত্ব পালন করতে পারবে কিনা সুযোগ থাকলে পরের পার্টে সে আলোচনা হওয়া উচিত। কারণ আপনি যদি একটা ফেরেশতা এনে দেন, নির্বাচনকালীন সময় কোন সরকার আছে তার উপরে নির্ভর করবে, এবং উনি যে টিমটাকে নিয়ে কাজ করতেছে, যাদেরকে নিয়ে কাজ তার উপরে নির্ভর করবে। তো সেই আলোচনা এখন না করলে এটা তুলে রাখা দরকার, নাহলে জাতিকে আমি একটা ভুল মেসেজ দেব। কিন্তু আমার মনে হয় যে অভিন্ন নাম আসলেই যে ভালো মানুষ হবে এমন না, কিন্তু হতেও পারে জিনিসটা অভিন্ন নাম আসলে হতেও পারে, কিন্তু আমি বলি যে ওইটার উপরে, ওই গসাগর উপরে নির্ভর করা উচিত হবে না। নির্ভর করা হবে আমরা কোন ধরনের মানুষ চাচ্ছি, ক্যাটাগরি কি, ওনার অতীত ভূমিকা কি ভূমিকা দেখা গেছেন এবং তাকে কি সমর্থন করবে, এইটাই। আরেকটা জিনিস মনে রাখা দরকার, এইখানে আরেকটা ভালোবাসাই জরুরিটা এই কারণে ইতিমধ্যে কিন্তু বিদেশিরা নাক গলানোর প্রচেষ্টা নিচ্ছে, এইটা মনে করি খুবই অন্যায় হবে, এটা অন্যায় হবে, এটা পাত্তা যারা দিচ্ছে না আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং কি করে ওনারা এই ধরনের একটা নির্বাচন কমিশন গঠন হবে সেখানে দুঃসাহস দেখায়, এখনই যদি এই দুঃসাহস দেখাতে পারে কয়দিন কিন্তু অন্য দুঃসাহস দেখাবে। এখন দুর্ভাগ্য আমাদের কি জানেন, পাত্তা দিচ্ছে না বলছেন, কিন্তু ওই যে যখন আমার মন মতো হবে না আমি তখন রিজেক্ট করে চলে যাব, কিন্তু তাদেরকে সালিশ মারতে, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। নির্বাচনের আগেও আমরা খুব পাত্তা পেতে দেখেছি, এবার আপাতত পাচ্ছেন না। আমি যে বললাম যে এই যে অ্যাকোমোডেশনে যেটা দেখছেন, আমি ব্যক্তিগতভাবে তো মনে করি যে এইখানে অনেকগুলোকে আমি সবার কথাই বলা উচিত যে মানুষগুলো আছেন তারা কিন্তু অ্যাকোমোডেশন বোঝেন, আমরা নানাভাবে বুঝি। তখন আমরা আশা করি তারা নিশ্চয়ই যে সময়টা আছেন যথেষ্ট ধৈর্য দিয়ে কাজ করবেন এবং তারা অন্ততপক্ষে একটা মানুষ খুঁজে বের করবেন। বরঞ্চ আমাদের এখন ভাবনার বিষয় হওয়া উচিত যাদেরকে খুঁজে বের করবেন তাদেরকে আমরা কত ভালো সহযোগিতার মাধ্যমে কাজ করার সুযোগ, সেটা তো একটা চ্যালেঞ্জ থাকছেই। আব্দুল ওয়াদুদ দারা এমপি, আপনার কাছে জানতে চাই যে এই অভিন্ন নাম বের করার, মানে এই যে নাম চাওয়া হচ্ছে, আপনার কি ধারণা, মানে
আমার যেমন ধারণা যে হয়তো তারা একটা 31টি দল, সিপিবি সহ আরো কয়েকটি দল হয়তো দেবে না নাম, কিন্তু তারপরে অনেকগুলো নাম পাওয়া যাবে, তার মধ্যে বাংলাদেশের যোগ্য নিরপেক্ষ দক্ষ লোকের একটা অভিন্ন নামের 10টি নাম পেতে তো অসুবিধা হওয়ার কথা না। মানে অভিন্ন নামে যাওয়া যাবে নাকি এই যে জোট আপনাদের 6টি দল, জাতীয় পার্টি প্লাস জাতীয় পার্টি, বিএনপির 7টি দল, আসলে অভিন্ন নাম পাওয়াটা মানে একটু কঠিন হয়ে যাবে? না, অভিন্ন নাম পাওয়াটা কঠিন হবে কি হবে না তার চেয়ে বড় প্রশ্ন হলো আমার কাছে যেটা মনে হয় যে রহিন হোসেন প্রিন্স ভাই যেটা বললো আওয়ামী লীগ অ্যাকোমোডেশনের জন্য নয়, বরং এরা অ্যাকোমোডেট করছে। আচ্ছা বলুন তো, আওয়ামী লীগ কি 2014 সালের নির্বাচনের আগে একটা অ্যাকোমোডেশন চেষ্টা করে নাই? সেটা কি কেউ মেনেছিল? মানে নাই, যার জন্য বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছিল। এবং আওয়ামী লীগ কিন্তু দেখেছিল, শেখ হাসিনা দেখেছিল যে যদি আমরা একত্রে মিলে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে চাই তাহলে ঠিক আছে, বিএনপি যে আন্দোলনগুলো সংগ্রামগুলো করছে এই মানুষ পুরনো থেকে মানুষগুলো বাঁচুক, আমরা নির্বাচনের চেষ্টা করি, খালেদা জিয়াও ক্ষমতার অধিকারী হোক, আমিও প্রধানমন্ত্রী আছি থেকে সংবিধান মতো নির্বাচন করি। তারা করলো না, না করে একটি সহিংস আন্দোলন করে দেশটাকে রসাতলে দেওয়ার প্ল্যান করলো। সেখান থেকে বেরিয়ে কিন্তু যখন জননেত্রী শেখ হাসিনা দেখলো যে কোনো সাপোর্ট পাওয়া যাচ্ছে না, আমাকে সংবিধানও সমুন্নত রাখতে হবে, অথবা আবার গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে, তো কি করতে হবে? নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে বিএনপি ঘোষণা দিল কি, এই সরকারকে দেখতে চায় না, ছেড়ে দাও, ভেঙে ফেলো, মেরে ফেলো। আমি যখন যুদ্ধে জিতে যাব, যুদ্ধ করে যদি আমি জিতবো, তো নিশ্চয়ই আমি আপনার কাছে সারেন্ডার করবো না। পৃথিবীতে কেউ কখনো করেনি, না ধর্মবীররা করেছে না কর্মবীররা করেছে। স্বাধীনতা করেছে, বিপক্ষতা করেছে। যে জিতবে সে কিন্তু তার আধিপত্য বিস্তারের চেষ্টা করবে, রাজনৈতিক কারণেই করবে। আওয়ামী লীগ সেটাও কিন্তু করেনি। আওয়ামী লীগ যদি বলতো শেখ হাসিনা দরকার কি, আইন নাই, আদালত নাই, সংবিধানে কোনো সুনির্দিষ্ট নাই, সার্চ কমিটি করার দরকার কি? আমি পরামর্শ দিচ্ছি, যেহেতু সংবিধান আমাকে সেই ক্ষমতা দিয়েছে, মহামান্য রাষ্ট্রপতি আপনাকে পরামর্শ দিলাম, আগের সরকারগুলো যেমন করেছে আমি দিলাম, আপনি করেন, বলতে তো পারতো। তা তো বলেনি উনি চেয়েছে বরং যতটা এর মধ্যে থেকেই, যেহেতু আইন করার উদ্যোগ নেওয়া হয় নাই, সেহেতু একটি নিরপেক্ষতার জায়গা স্পষ্ট করা যায় কিনা, সেই জন্য আজকের এই সার্চ কমিটি এবং তারা লোক ডাকছে। আর সার্চ কমিটির লোকজন বিভিন্ন লোককে দাওয়াত দিচ্ছে, কারণ তারা তো সবাইকে চেনে না। এটা বললে সকল দল মেনে নিত, মানে আপনারা আবার একটা মানে সেরকম তো আপনারা করতেই পারেন, করে আপনারা নির্বাচনেও আপনারা চলে যেতে পারেন জাতীয় পার্টির সাথে নিয়ে। যেতে পারি, কিন্তু সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ইনক্লুসিভটা হোক, সেই জন্য তো একটা মিনিমাম গণতন্ত্রের দায় আছে, নিশ্চয়ই দায় আছে, জন্য তো এই কাজটা করা হচ্ছে। না হলে কি হতো? না হলে আপনি গালাগালি দিতেন, যেমন গালাগালি অনেকেই দিতে পারতো, কিন্তু তাতে তো হয়তো সরকারের পরিচালনার ক্ষতি খুব একটা বেশি হতো না। এটা বাস্তবতা বাংলাদেশে। কারণ এরশাদও তো ছিল, জিয়াও তো ছিল, জুলুম করে বঙ্গবন্ধুকে হত্যা করে ছিল। না, থাকতে চাই না আমরা, জন্যই তো স্টেপগুলো নিয়েছি। আপনি আমার কথা বলতে হবে। সেই জন্য যদি অ্যাকোমোডেট যদি নাই করার চিন্তা হতো, এটা নাও তো করতে পারতো। আর বিএনপিকে কেউ আইসোলেটেড করেনি। বিএনপি নিজেই তার অবস্থানগত কারণে, তার জোটের কারণে, জামাত প্রীতির কারণে সে নিজেকে আইসোলেটেড করে নিয়েছিল, জন্য আজকে এই অবস্থা। আমি মনে করি যে এই নামগুলো চেয়েছে কেন এই যে 5 জন বিশিষ্ট ব্যক্তি, 6 জন বিশিষ্ট ব্যক্তি, কারণ তারা তো গোটা বাংলাদেশের মানুষকে 10 দিনের মধ্যে সবাইকেই চিনে নেওয়া সম্ভব না। সেই জন্য ওনারা হয়তো দলের সহযোগিতা চেয়েছে। যারা আমরা ফিল্ড লেভেল রাজনীতি করি, বিভিন্ন দলের সকলের নামগুলো নিয়ে তারা অ্যাকোমোডেট করতেও পারে, কিন্তু ইনারা তো দেবেন না, এরা 10 জনকে দেবেন। 10 জনের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি 5 জনকে বেছে নেবেন। আমি মনে করি যে এখানে আস্থাহীনতার সংকট কিন্তু একদিনে হয়নি। অনেক জায়গায় একটি 2004 সাল যার উপর দিয়ে যায়, একটি 21শে আগস্ট যার উপর দিয়ে যায়, 75 সাল যে দলের উপর দিয়ে যায়, সেই দলের বিপক্ষকে আস্থায় নিয়ে পৃথিবীতে দুনিয়াদারি করা অনেক কঠিন কাজ, তাও শেখ হাসিনা করছে। যে বিশাল বিশাল চ্যালেঞ্জকে সামনে নিয়েও শেখ হাসিনা বাংলাদেশের জনগণের স্বার্থে কিন্তু একটি অ্যাকোমোডেশন জায়গা ক্রিয়েট করেছে। এটুকু সাধুবাদ দিয়ে আসুন কাজ করি, তাহলে আমার মনে হয় সামনের অনেক সমস্যা সমাধান হবে। একটা বিরতির পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আপনার কাছে আসবো, এসে জানতে চাইবো যে আপনি এই সাধুবাদটুকু দিতে রাজি কিনা। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি বলছিলেন যে তারা তো অনেক রকম এই যে অ্যাকোমোডেশনের চেষ্টা করছেন, অনেক রকম, এগুলো না করলেও তো পারতেন, মানে কারণ কথা না বলে প্রধানমন্ত্রী নিজ ইচ্ছায়, যেহেতু মনেই করছেন প্রধানমন্ত্রী করবেন শেষ পর্যন্ত, প্রধানমন্ত্রী জাস্ট একটা নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে দিতে পারতেন। তিনি কিছু কথা বলছেন, তার তিনি বলবেনই স্বাভাবিকভাবে যে আওয়ামী লীগের নিয়ে কথা বলছেন, স্বাভাবিকভাবে তিনি কিন্তু পারতেন তো আসলে প্রধানমন্ত্রী। আমি কথাটা শেষ করি। এই বিএনপি উপর দিয়েও কিন্তু 30 মে গেছে, বিএনপি প্রতিষ্ঠাকে হত্যা করা হয়েছে। 40 বছরের বাড়িটা উচ্ছেদ করা হয়েছে এক রাত্রে। 1/11 রিমান্ডের নামে এই বিএনপির যে সেকেন্ড ম্যান তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এখনো আমাদের শুনতে হয় জিয়ার কবরও এখান থেকে উচ্ছেদ করে নিয়ে যাওয়া। একটু জুলুম অত্যাচার
কম হয় নাই। আজকেও খালেদা জিয়া মামলায় প্রতি সপ্তাহে বিএনপির চেয়ারপারসনকে মামলায় হাজিরা দিতে হয়, বিএনপির মহাসচিবকে হাজিরা দিতে হয়, আবার তো হাজিরার কোনো গোনাবাসা নাই। এইভাবে চলছে বিএনপির অবস্থা। বিএনপির বহু লোক, শত শত লোক জেলখানায়, এবং অনেক লোক, এই যে 7 খুনের বিচার হইল, কিন্তু অনেক লোক নিখোঁজ হয়ে গেছে, গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, হ্যাঁ, তাদের অঙ্গহানি হয়েছে, সেই বিচারের মুখ দিয়ে কথাই বলা যায় না। এই অবস্থায় বিএনপিকে কিন্তু চলতে হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা জিনিসের ধন্যবাদ দিই। প্রধানমন্ত্রী নিয়ে কথা বলতে হলে কোট আনকোট বলতে হয়, তো আমি আগেই বলতেছি, আমার কথাটা কোট আনকোট হয় কিনা জানি না, কিন্তু ওই সম্মেলনে, এই আওয়ামী লীগের সম্মেলনে তিনি একটা কথা বলছেন, আমার কাছে মনে হয়েছে এরকম যে আমরা প্রশ্নমুক্ত নির্বাচন চাই, মুক্ত চাই। তো উনি এটা রিয়েলাইজ করছেন যে তার যে এর আগে যে নির্বাচনটা তিনি করছেন এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই রিয়েলাইজেশনও তাকে তিনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তা আমি যেটা মনে করি যে আমাদের টার্গেটটা কি, সার্চ কমিটি বলেন, রাষ্ট্রপতি দেওয়া কমিটি বলেন, বা নির্বাচন কমিশন বলেন, টার্গেটটা হলো একটা সুষ্ঠু, দায়িত্বশীল, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনটার হওয়ার জন্য একটা পরীক্ষিত পদ্ধতি ছিল, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই পদ্ধতিতে কিন্তু বিএনপিও ক্ষমতায় গেছে, আওয়ামী লীগও ক্ষমতায় গেছে, কিন্তু এই পদ্ধতিটা যখন বাতিল করে দেওয়া হইলো, এবং তাদের আপনি বারবার আলোচনাকে তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় নিতে চাচ্ছেন, ধরুন আপনার কি মনে হয় যে আপনার দল একটু কৌশল পরিবর্তন করেছে? যে কারণ ধরুন 2012-র কথা যদি মনে করি, বাছাই কমিটি নাম চাইলো বা রাষ্ট্রপতি দেখা করতে চাইলেন, বিএনপি কিন্তু গিয়ে নির্বাচন কমিশন গঠন সম্পর্কে কোনো কথা বলেনি, কারণ তখন তারা এক দফা এক দাবি তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলনে ছিল। এবার যে নির্বাচন কমিশন গঠন নিয়ে এত আগ্রহ দেখাচ্ছে, তার মানে কি যে এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলছে, তার মানে আপনি যেখানে আছেন কিন্তু আপনার দল কি কৌশল চেঞ্জ করেছে? যে কথাটা আমি বলছি, আমার দল সেটা আমি যতটুকু বুঝি, কারণ না আপনি এখনো মনে করেন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার? না, রাজনীতি তো একটা চলমান প্রক্রিয়া, এবং দল তত্ত্বাবধায়ক সরকার চায় কি চায় না, এটা এই কথাটা বলার, প্রকাশ করার এখতিয়ার আমার নেই। না নিশ্চয়ই না, মানে আমি বুঝতে পারছি, কিন্তু আপনার হাইকমান্ড এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে বিএনপি বারবারই চাচ্ছে যে বিএনপি কিন্তু নির্বাচনমুখী দল। বিএনপি কিন্তু আপনার বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ তারা আনে, কিন্তু এই অভিযোগ আনতে পারে না যে বিএনপি গণতন্ত্রকে হত্যা করছে। বিএনপির যে প্রতিষ্ঠাতা তিনি সামরিক বাহিনীর, এটা অস্বীকার করার উপায় নেই। তারপর এটাও বলতে হবে যে স্বাধীনতার ঘোষণাটা মানুষ তার মুখে শুনছে, এবং তিনি ক্ষমতায় আইসা তিনি ক্ষমতায় এসে কিন্তু গণতন্ত্রের দিকে গেছেন, তিনি কিন্তু বিএনপি নেত্রী যে প্রস্তাব দিয়েছেন অভিন্ন নাম খুঁজে বের করা, সেটাতে তো আপনারা সংখ্যা এগিয়ে আছেন, আপনাদের 7টি দল, এবং বোঝা যাচ্ছে যে বিএনপি 20 দলীয় জোট, সেখানে 7টি দল দাওয়াত পেয়েছেন। আমি একটু শেষ করি, জি 20 দলীয় তো অবশ্যই, 7টি দল দাওয়াত পেয়েছে নিবন্ধিত দল হিসেবে, আর জামাতে ইসলামী সহ বাকি দলগুলো রয়েছে। কিন্তু আজকে সকলের সঙ্গে মতামত নেওয়া হয়েছে, এবং পত্রিকায় এরকম খবরও আছে যে এখন শরিকদেরকে নাম নিয়ে যেতে বলা হয়েছে, যাতে তারা কমন নাম দিতে পারে। তো বিএনপি 7টি দল নাম দেবে, এখন অভিন্ন নাম খুঁজে পেলে আপনাদেরকে খুঁজে পেতে হলে আপনাদেরকে আইসোলেট করা তো কঠিন, যে আশঙ্কা আপনি করছেন। না, আইসোলেট একটা পদ্ধতিগত ব্যাপার। বিএনপিকে 7টা বলা হয়েছে, আর জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথেই আছে, সেটাও 6-1-7 সমানেই। আর যদি সংখ্যার দিক দিয়ে বলেন, বিএনপি রিপ্রেজেন্ট করে 20 দলকে, আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করে 14 দল, তো সেই হিসাবে বিএনপির সংখ্যা তো বাড়তি থাকবেই। এখন প্রশ্নটা হলো যে যেটি হোক, বারবার ওই একটা কথার মধ্যে আমাদের যেতে হবে, সেটা হলো যে একটা নিরপেক্ষ নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন, সেটা করার জন্য এই তাদের চেষ্টা, বা তারা যেই পদ্ধতি গ্রহণ করছেন, এই পদ্ধতিটা সফল হবে যখন তারা এমন একটা নির্বাচন কমিশন দিবেন, এবং ওইটা করলে হবে না, এই নির্বাচন কমিশনকেও যে দায়িত্ব পালন করতে হবে, যে এটা অনেক ত্যাগ পর তারা এই নির্বাচন কমিশন হয়েছে, তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্বটা পালন করতে হবে। কিন্তু এখানে আবার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে আমাদের দেশের নির্বাচন কমিশনের হাতে কি ক্ষমতা আছে? তারা একটা কমিশন শেরেবাংলা নগরে বসে, আর প্রত্যেক জেলায় জেলায় তাদের একটা অফিস আছে, তারা শুধু টেলিফোনে আর ফ্যাক্সের মাধ্যমে নির্দেশ দেয়, কিন্তু নির্দেশটা পালন করে যারা, তারা তো প্রধানমন্ত্রীর অধীনে, তারা তো টিওনো, তারা হলো ওসি, তারা হলো এসপি, তারা হলো ডিসি, টোটাল প্রশাসন সম্পূর্ণভাবে হলো প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ, এবং প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রেখে, দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী রেখে, সেখানে ওই, আর আমাদের দেশে
এই যে আমলারা, আমাদের দেশের আমলারা যেভাবে আজ্ঞাবহ থাকে, সেখানে একটা সুষ্ঠু নির্বাচন, এটা একটা খন্দকার, সেই জন্য আমরা ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। বিএনপি নেত্রীর প্রস্তাব শেষ হয়েছিল যে নির্বাচন আসলে শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন দিয়ে হবে না, একটা নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা নিয়েও বেগম খালেদা জিয়া কাজ করছেন। কাজে সেটা কিরকম হয় সেটার দিকে আমরা নজর রাখছি। আর আওয়ামী লীগ আবার নির্বাচন কমিশন নিয়ে প্রস্তাব দিতে গিয়ে রাষ্ট্রপতিকে বলে এসেছেন যে তারা মনে করেন যে নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসনের বেশিরভাগ থাকা উচিত এবং রুটিন কাজ করা উচিত নির্বাচনকারী সরকারের কাজে। নির্বাচনকারী সরকার নিয়ে তো নিশ্চয়ই কথা বলতে হবে। রুহিন হোসেন প্রিন্স, আপনি যেটা বলছিলেন যে অভিন্ন নাম খোঁজা কাজ হতে পারে না, আজকে বিশিষ্ট ব্যক্তিরা বেরিয়ে এসেও অনেকেরই আমি লাইভ টিভিতেই শুনছিলাম যে তারা যেটা বলছেন যে আসলে যোগ্যতাগুলো পরীক্ষা করে নেওয়া, ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া, যে তারা কখনো কোনো দলের কাছ থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছেন কিনা কিংবা জীবনের কোনো পর্যায়ে রাজনীতি করেছেন কিনা, এই জিনিসগুলো খুঁজে নেওয়াটা হবে মূল কাজ। না, এটা ঠিকই, আমরাও মনে করি যে এখানে আমি আবার বলেছি যে আমরা যখন আলোচনা করছি প্রেক্ষাপট সময়টা বিবেচনা করতে হবে। এই সময়ের বিবেচনায় যে কথাগুলো বলেছে আমাদেরও কথাগুলো ওইরকমই, যে কোনো ওই রকম দলীয় যদি রাজনৈতিক সম্পৃক্ত থাকে, সুবিধাবাদী পজিশন থাকে, অতীতে যখন দায়িত্ব পালন করেছেন তিনি দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে পেরেছেন কিনা, এই ধরনের কতকগুলো, এমনকি বাংলাদেশটাকে বাংলাদেশ মনে করেন কিনা, স্বাধীনতার পক্ষে কিনা, এই জায়গাগুলো অবশ্যই হিসাবের মধ্যে রেখেই তাদের দৃঢ়চেতা অবস্থান আছে কিনা বিবেচনা করেই মানুষগুলোকে ঠিক করতে হবে। সেইটা না করলে কিন্তু আমরা পারবো না। সুতরাং এই ক্যাটাগরিগুলো আমার কাছে মনে হয় এটা ঠিকই আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যে এইখানে আলোচনা বা অন্য জায়গায় বরঞ্চ আমরা আলোচনাটাকে মেলা ছড়িয়ে দিচ্ছে কিনা এখন। কারণ এই যে অনেক রাজনৈতিক দলগুলোর ইনভলভমেন্টের মধ্যে আমরা অনেকগুলো দলের কাছে কিন্তু এখন গণতন্ত্রের নসিহত এগুলো শুনতেই হয়, উপায় নেই। কারণ ভোটের গণতন্ত্র যদি আপনি বলেন, কিন্তু রাজাকার এবং স্বৈরাচারের ভূত মাথায় রেখে আপনি যদি এই গণতন্ত্র, গণতান্ত্রিক পরিবেশ এগুলো বলেন, তারাই যদি অ্যাকোমোডেশনের কথা বেশি বেশি বলে, তাহলে জনগণ না বিভ্রান্ত হয়ে যায়। সুতরাং এই বিবেচনাগুলো মনে রাখতে হবে। সুতরাং এই বিবেচনা মনে রাখার কারণেই আমি মনে করি সার্চ কমিটি যারা হয়েছেন তাদেরকে জেনারেলি তারা হচ্ছে জনগণের ভাষা ইতিমধ্যে আমার ধারণা বুঝতে পেরেছেন। পলিটিক্যাল পার্টিগুলো তাদের বক্তব্য বলেছেন। এমনকি আমি বলি, রাষ্ট্রপতির সাথে দেখা করার পরে রাষ্ট্রপতি কিন্তু এক একদিন এক এক ধরনের তার প্রেস ব্রিফিং জায়গায় বলেছেন। যেমন ধরুন সিপিবির সাথে বৈঠকের পরে, সিপিবির সাথে যখন বৈঠক হয়েছে, সিপিবির বৈঠকে লিখিত পরামর্শের পর ওই দিন যতটুকু আমি দেখেছি তাদের প্রেস সচিব যেটা বলেছেন, মিডিয়ায় যেটা এসেছে, সিপিবি নির্বাচন সংস্কারের উপরে গুরুত্ব দিয়েছে। তা সুতরাং আমার বিবেচনায় সার্চ কমিটি এমন নির্বাচন কমিশন গঠন করবে, সে শুধু ইলেকশন না, নির্বাচন ব্যবস্থার সংস্কারের উদ্যোগও নেবেন। এবং এখন যে উদ্যোগগুলো সার্চ কমিটি নিচ্ছে, বিশিষ্ট ব্যক্তিবর্গ বা পলিটিক্যাল পার্টিকে যেভাবে হোক আমাদের দ্বিমত থাকলেও ইনভলভ করার যে কাজটা করছে, এই দায়িত্বগুলো কিন্তু পড়বে নির্বাচন কমিশনের উপরে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে একটা কমিশনের যে ব্যাপক ভূমিকা থাকবে, যে নির্দিষ্ট যে সময় জুড়ে এই সময়কারে করবে, বরঞ্চ রাজনৈতিক দলগুলো আমরা সেইখানে কি পাল্টাপাল্টির ভূমিকা রাখবো নাকি তাদের সহায়তার ভূমিকা রাখবো, এটা করব। আরেকটি 30 সেকেন্ডে একটা কথা বলি, যেখানে কথা আসছে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন, কথাটা খালি তুলে রাখি। এই যে বড় দলগুলো অনেক সময় নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন বলেন, কিন্তু আপনি মনোনয়ন পত্রের 50,000 টাকা ঠিক রেখে কোটি টাকা না হলে নির্বাচন হবে না, এই ধারা অব্যাহত রেখে ভালো মানুষ নির্বাচনে দাঁড়াইতেই পারবে না। সেই ধারা রেখে কখনো নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। সিপিবি সরে দাঁড়াবে নির্বাচন ভালো মানুষ না, সিপিবি না, ভালো মানুষই নির্বাচন করতে পারবে না। সুতরাং আপনাকে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজেও হাত দিতে হবে। নিশ্চয়ই। আব্দুল ওয়াদুদ দারা এমপি, আমাদের শেষও করতে হবে আলোচনা। কাজে আপনার কাছেই শেষ মন্তব্য নিতে চাই, যে মানে শেষ পর্যন্ত তো আসলে বাছাই কমিটি কি করতে চায় এবং কতটা সকলের মত নিতে চায়, সেটার দিকেই আসলে এখন সবার নজর থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই সেটা থাকবে। তার আগে আমি ছোট্ট করে শুধু তৈমুর আলম ভাই, আমাদের সিনিয়র বড় ভাই, তার একটি কথাকে আমি জাস্ট তার প্রশ্ন রাখবো। উনি যে বারবার জিয়াউর রহমানকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক বলেন, এটি কি সেই রকম ব্যাপার নয় যে আবেগ ভালো, যদি পজিটিভ হয় তাহলে সমাজ পারমিট করে, আর সেই আবেগে যদি নেগেটিভ হয় সমাজ গ্রহণ করে না। এখন বিষয়টা হলো, বর আর বরযাত্রীকে যদি একত্রে মিলিয়ে ফেলা হয় তাহলে কিন্তু মানুষ ভুল বুঝবে। আমি বলতে চাই না, বারবার বলে, এই জিয়াউর রহমান কিন্তু পরে বলেছে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষণা তো পড়েছেনই উনি। না পড়েছেন, পাঠক আর ঘোষক, ঘোষণা কি রাজনীতির কোনো আজ্ঞা বহন করে কিনা? আপনি এখানে খবর পড়ছেন, আপনি পাঠক, আপনি জানান দিচ্ছেন, কিন্তু খবরটা নেপথ্যে যারা খবরটা তৈরি করলো দিন দিন ঘেটে ঘেটে, তাদেরকে আপনি অস্বীকার করে বলবেন যে আমি বহত, এই কথাই বড় অনুচিত। এটা আমি অনুচিত বলে ধরে, এই জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে, বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পক্ষে আসছে না, একটি প্রজন্ম একটি ভুল বুঝে থাকছে। আর একটা কথা বলি, সেটি হলো আপনি যে প্রসঙ্গ এনেছেন, রহিন হোসেন প্রিন্স ঠিকই বলেছে যে আসলে যে মানুষগুলো কাজ করতে চায়,
কাজ করবে এরকম মানুষ আপনি এখন যতই নিরপেক্ষতার কথা বলুন না কেন, যদি পরিবেশ নিরপেক্ষ কাজ করার প্রমাণ কেবল সুযোগ না থাকে তাহলে হবে না। যদি সুযোগ না আমরা কেন সুযোগ দেব? যে লোকটি কাজ করবে তার কাজ করার সেই পজিটিভনেসটা থাকতে হবে। সরকার অথবা বিরোধী দল তারা তো তাদের মতো করে চাইতেই পারে, কিন্তু আমি তো একটি নিরপেক্ষ বডি হব, তাই না? যে বডিটা হবে সেই জায়গাতেই মাননীয় প্রধানমন্ত্রী বারবার ইঙ্গিত করছে যে একটি সার্চ কমিটির মাধ্যমে সেই লোকগুলোকে দেওয়া হোক যারা সকল জায়গাকে উপেক্ষা করে তাদের বাস্তব কাজটাকে বাস্তবায়ন করবে। আমি সেই আশাটাই করতে চাই যে মানুষগুলো ভবিষ্যতে আসবে, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হবে, নির্বাচন কমিশন হবে। আমি আশা করব বাংলাদেশে এই তর্ক একদিনে শেষ হবে না, কারণ জাতিকে ইচ্ছে করে স্বাধীনতার পক্ষে বিপক্ষে নিয়ে যাওয়া হয়েছে। স্বাধীনতার পক্ষকে অবদমিত করে বিপক্ষকে জাগ্রত করার চেষ্টা হয়েছে বাংলাদেশে। একটা জেনারেশন আছে, তাদের এই ভ্রান্ত ধারণা ভাঙতে দেরি লাগবে। তবে আমি চাইবো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, একটি পজিটিভ ইঙ্গিত উনি দিচ্ছেন, সেই ইঙ্গিতটাকে আমার মনে হয় কাজে লাগিয়ে দেখা উচিত যে আসলে উনি কতটা পজিটিভনেস দেখাচ্ছেন। কিন্তু না দেখিয়ে কাজে না গিয়েই আগে থেকেই যদি আমি নেগেটিভ করতে থাকি, প্রধানমন্ত্রীর উপরেই আমাদের ভরসা রাখতে হবে। না প্রধানমন্ত্রী নয়, এই যে সরকার যখন থাকবে উনি কতটুকু এটাতে যাচ্ছে সেটা আমাদের দেখা উচিত, আর মহামান্যর প্রতি আমাদের আস্থা জায়গা তৈরি করা উচিত। নিশ্চয়ই। ধন্যবাদ আব্দুল ওয়াদুদ দ্বারা, এমপি রুহিন হোসেন প্রিন্স এবং যেটা আমি দারা সাহেব একটু জবাব দিতে চাইছিলাম যে উই রিভলভ কথাটা কিন্তু জিয়াউর রহমানের মুখ থেকে আমরা শুনছি। না না, তাহলে 23 বছরের সংগ্রাম কোথায়? এটা না, ওই বঙ্গবন্ধু কোথায়? শেখ মুজিব কোথায়? 66 সাল কোথায়? পদ দেখাবেন 23 বছরের 70 সাল কোথায়? তখন তো একজন মেজর জিয়া, ক্যাপ্টেন জিয়া চাকরি করে খেতে। জাতিকে এই তর্কের মধ্যে ফেলবে, আসল ইস্যুতে থাকতে দেবে না কখনো। আমরা থাকতে চাই, রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নিষেধাজ্ঞার দেশ যুক্তরাষ্ট্রকে নিয়ে। আমাদের সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। সঙ্গে থাকবেন আপনিও।